আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর আবার চলে এলাম বিডি হালচাল নিয়ে আপনাদের মাঝে। বিডি হালচালের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। শুরুতে আজ একটু কথা বলবো তিশা, আঁখি ও আহাতকে নিয়ে। আবার তারা নতুন করে নাটক সাজিয়ে ভিউ ধরবার চেষ্টা করছে। তিশা তিশা এই নাটকের পরিচালক। কিছুদিন ধরেই তিশাকে দেখছি বিভিন্নভাবে ভিউদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে। কখনো তার মেয়েকে বলছে যে তার ভাই আয়েশের জন্য কান্নাকাটি করে থাকে, আবার বলছে যে আয়েশকে সে খুব মিস করে, আয়েশের নামটা সে খুব সুন্দর করে উচ্চারণ করে। তিশা প্রথমে ভেবেছিল এভাবে আখির মন গলাবে, কিন্তু আখির মন কিছুতেই গলল না। হ্যাঁ বন্ধুরা, আখির মন যখন কিছুতে গলল না, তখন কিন্তু এই তিশা আহাতকে লাগিয়ে দিয়েছে আখির পিছনে। আখির পিছনে লাগিয়ে বিভিন্নভাবে উত্ত্যক্ত শুরু করলো এই আহাত। আহাত কী করলো, বিভিন্ন নাম্বারে আখিকে মেসেজ করতে লাগলো। এমনও তো হতে পারে যে এই মেসেজগুলা আহাত তিশা একসাথে বসেই আখিকে করেছে, আখিকে হেনস্থ করার জন্য এবং তারা ভিউ ব্যবসা জমজমাট করার জন্য। কারণ দেখে যখনই এই ধরনের টপিকস তারা প্রেজেন্ট করে, ভিউয়ার্সরা তখন উপচে পড়ে তাদের এই চ্যানেলটিতে। তো এসব করার কারণে এবং আখিকে খারাপ বানানোর কারণে এই তিশা নতুন নাটক সাজিয়েছে। তিশা প্রমাণ করতে চায় আখি স্ব ইচ্ছায় এবং এই আহাত, তিশা এবং আখি এদের সম্পর্কটা এখনো নষ্ট হয়নি। এই তিশা প্রমাণ করতে চায় যে আমি কত কিছু সহ্য করে আহাদের সংসার করি। তিশা এখন ভিউয়ার্সদের যে ভালোবাসা সেটা ফিরে পেতে চায়। প্রথম দিকে এই 203 যখন সংসার করতো, তখন কিন্তু তিশা এবং আখি দুজনের মধ্যে তিশার ভালোবাসার লোক বেশি ছিল, আখিরও ছিল, বাট তিশার তুলনায় একটু কম ছিল। কিন্তু যখন 203-এর মধ্যে ঝগড়া ঝাঁটি এবং ডিভোর্স পর্যন্ত পৌঁছে যায়, তিশা গায়ে হাত তোলে আখির, এগুলা যখন ভিউয়ার্সরা জানতে পারে আখি কতটা নির্যাতিত ছিল, অবহেলিত ছিল এই সংসারে, এগুলা যখন ভিউয়ার্সদের কাছে পৌঁছায়, আখি নিজে এগুলা বলতে থাকে, তখন আসলে এই হেটাস মানে তিশার ভালোবাসার জায়গাটা তখন হয়ে যায় ঘেন্নার জায়গা। হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু আখিকে সবাই ভালোবাসে এবং খুব খুব স্বল্প সময়ের মধ্যে আখি একটা জায়গা করে নিয়েছে। ভিউয়ার্সরা সিম্পেথি দেখিয়ে হোক, ভালোবেসে হোক, আর আয়াস কিংবা আখি যাকে ভালোবেসেই হোক না কেন, অনলাইনে একটা জায়গা করে নিয়েছে এবং খুব স্বল্প সময়ের মধ্যে আখি একটা পজিশন তৈরি করেছে। সে যে আর্থিক অভাব অনটনের মধ্যে ছিল সেটা কাটিয়ে তো তুলেছে এবং দেখা যাচ্ছে যে সে তার পরিপাটি করে তার ঘর বাড়ি ফ্ল্যাট চেঞ্জ করেছে। এখন কিন্তু আহাত বুঝতে পেরেছে এবং তিশাও বুঝতে পেরেছে যে আখিকে যদি রিটার্ন আনতে পারে তাহলে সোনার ডিম হবে। আখি ওদের ঘরে যখন ছিল তখনও সোনার ডিম ছিল। যদিও তিশার দাবি করে তাদের জন্য এই আখিকে চেনে, হ্যাঁ সেটা অস্বীকারের কিছু নেই, কিন্তু কারো না কারোর হাত ধরেই তো কেউ উপরে ওঠে। তোমরাই তো তাকে জায়গা করে দিয়েছো তোমাদের ঘরে, তোমরা তাকে দিয়ে কয়েক বছর ইনকাম করেছো, ভালো ভালো ইনকাম করেছো, তাকে সেই তুলনায় ঠকিয়েছো, তাকে নির্যাতন করেছো। তোমরাই তাকে এই অন ক্যামেরাতে আনার জন্য টর্চার করতে, পিছনে শিখিয়ে দিতে, সব কিছুই তো সে স্বীকার করেছে। সে তো অনলাইনে এসে স্বীকার করেছে যে সে সামনে আসতে চাইতো না। আহাত বারবার টর্চার করতো, তুমি টর্চার করতে, খারাপ ব্যবহার করতে, কি বলতে হবে না হবে সব কিছু শিখিয়ে দিতে। এগুলা তো আখি বলেছে, তোমার বলার আর কি দরকার? এখন তোমাদের শেখানো জিনিস, তোমাদের সব কিছু যদি টপকে যেতে পারে, অর্থাৎ শিক্ষককে টপকে যদি ছাত্র উচ্চ লেভেলে উঠতে পারে, সেটা শিক্ষকের গর্ব করার বারবার করার তো কিছু নেই। কারণ তোমরা তো ভালোবেসে তোমাদের স্বার্থের জন্য শিখিয়েছো আখিকে। এখানে তোমরা গর্ব করতে পারো না, তোমরা গর্ব করতে পারো না আখিকে নিয়ে, কারণ আখি শিখেছে, তোমরা শিখিয়েছো তোমাদের স্বার্থের জন্য, যেটা আখির জন্য এখন সুফল হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই যে আখি বারবার কিন্তু
এই নাম্বারগুলা নাকি ব্লক করে, যে নাম্বারগুলা দিয়ে বিভিন্নভাবে মেসেজ করে আহাতকে। যদিও আখে পুরোপুরি মেসেজের উত্তর না দিয়ে সাথে সাথে ব্লক করলেই ভালো হয়, যখনই বোঝে এটা আহাদের। কারণ এরা নাটকবাজ, আজ হোক কাল হোক এরা এগুলা প্রকাশ করে ভিউ কামাবে এবং আখিকে হেনস্থা করবে। এই ব্যাপারটা আখি কেন বোঝে না? আখির বয়স তো এখন কম না, আখির বয়স এখন 25-26 বছর হয়ে গিয়েছে। ইতিমধ্যে সে 2-3 বার হোঁচট খেয়েছে। তাকে নিয়ে, তার বোনকে নিয়ে কত রকম কথা এই তিশারা রিউমার ছড়াচ্ছে। কিছুদিন আগেও বিভিন্নভাবে দেখলাম রিউমার ছড়াচ্ছে। তো এরা যে নাটকবাজ, এরা যে এগুলা স্ব ইচ্ছাই করে ভিউ কামানোর জন্য, ভবিষ্যতে যে এগুলা প্রকাশ করবে, এগুলা আখির মাথায় রাখা উচিত। আখির মাথায় রাখা উচিত। আসলে কি আখির বাবা মা, মার কথা জানি না, যতটুকু বাবাকে দেখি যে খুব নরম প্রকৃতির একটা লোক। তো আখিকে পরামর্শ দেবার কিংবা বোঝানোর সেরকম কারোর কোনো ওয়ে নাই আর কি। আখির মাথার উপর হাত রাখার, আখিকে বোঝানোর, আখির নিজে এগুলা বুঝে চলতে হবে। ওই যে আরেকটা আখি আছে না, রাজ আখি, সেও কিন্তু ধান্দা করছে। কি করে? সেদিন দেখলাম যে এরা কিন্তু সবাই যে যাই বলুক না কেন, এরা কিন্তু ওই যে রসুনের মানে সব কিছু এক জায়গায় থাকে, সেটা কিন্তু। কারণ দেখবেন কিছুদিন ধরেই কিন্তু রাজও চেষ্টা চালাচ্ছে তার মেয়েকে কেন আখি টিকটকার বানাচ্ছে, তার মেয়েকে কেন দিয়ে ব্যবসা করছে, ইত্যাদি ইত্যাদি কথা কিন্তু বলছে। আর ইতিমধ্যে কিন্তু এরা এই আখির ব্যাপারটা নিয়ে তড়িঘড়ি করে চলে আসছে। তিশা নাটক সাজিয়ে মানে ভিকটিম বানিয়ে দিল কাকে? আখি এবং আহাতকে। তো বন্ধুরা, এসব আসলে সব নাটক, এসব আসলে এই আখিকে হেনস্থা করার জন্য, আখিকে পেঁচিয়ে দেওয়ার জন্য। আখিকে ভুল বোঝার কিছু নয়, আখিরও কিছু বোকামি আছে। কেন সে আহাতকে এই ধরনের কথা বলার জন্য পাত্তা দেয়? তো আসলে তিশার এসব নাটক, তিশার যে ব্যাক রেকর্ডগুলা, শুধু তিশা কেন, তিশার পুরো পরিবার অর্থাৎ মা, ভাই, সবার ব্যাক রেকর্ডগুলো কিন্তু খুব বাজে, খুবই বাজে। ওর মার যে কতগুলা মানে পুরুষের ছোঁয়া পেয়েছে, কতগুলা পুরুষকে নিয়ে ওর মা যে সাঁতার খেলেছে তার কোনো হুঁশ নাই। আর তিশা ইতিমধ্যে জনসমক্ষে যদিও 2-3টা এসছে, তার বাহিরে যে কতগুলো আছে তারও কিন্তু কোনো হিসাব নাই। তো আখি, হ্যাঁ, আখিকে যে সাধু বলবো সেটা না। ওই যে বললাম আখিরও একটু আছে নুচু নুচু ভাব, তা না হলে আখি কেন এ ধরনের মানে অ্যান্সার দিয়ে এবং এ ধরনের সমালোচনার সম্মুখীন হয়? তো বলবো যে এই সব ক্ষেত্রে কি আখিরও হাত আছে? আখিও কি সমালোচনা আসতে চায়? আখিরও কি এই নাটকের পিছনে কোনো রকম ইন্ধন আছে? তাই বলবো যে এসব নিয়ে ভিউয়ার্সদের মাথা ঘামানোর দরকার নেই। এসব নাটক, এসব স্কেপ ওদের নিজেদের তৈরি করা। ওরাই সব কিছু ঠিকঠাক আছে, জাস্ট নাটক করে ভিউ কামিয়ে ডলার কামানোই এদের একটা ফন্দি। তো বন্ধুরা, আখি এবং তিশার কথা বাদ দিয়ে চলুন যাওয়া যাক এবার রাজ শারমিনকে নিয়ে কথা বলবো। তার আগে আরেকটু কথা বলে নিই যে ইতিমধ্যে দেখছি যে খুব সোনা নিয়ে খুব মানে গিফট করছে। সোনার এত দাম, কেউ ডায়মন্ডের রিং গিফট করছে, কেউ আবার সোনার আংটি গিফট করছে। কেন হঠাৎ করে এত সোনা রিং, ডায়মন্ড এগুলা কেন হচ্ছে? একটু ভাবুন তো। সোনার এত দাম, এতদিন দেয়নি, হঠাৎ করে সবাই এগুলা সোনার প্রমোট করছে, সোনার রিং দিয়ে উৎসাহিত করছে ভিউয়ার্সদের। আসলে এর পিছনেও কারণ আছে। কিছুদিন ধরেই আপনারা প্রত্যেকটা চ্যানেলটিতে দেখতেন যে কি হচ্ছে, কালো জাদু করেছে, কাউকে জিনে ধরেছে, কাউকে আশিক জিনে ধরেছে, হুজুরা এগুলা ছাড়াচ্ছে। এগুলো আসলে হ্যাঁ এক একটা সমিতি থেকে, যেমন ধরেন গোল্ড যারা ব্যবসা করে সেই সমিতি থেকে এদেরকে ইন্ধন দেওয়া হচ্ছে যে তোমরা এগুলো একটু প্রমোট করো, তো তা যাতে এই সোনা গয়না মানে কেনা তো এখন বন্ধই বলতে গেলে। এত দাম কজনেই বা কিনতে পারে? আমাদের দেশের মানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সংখ্যাই তো বেশি। তো হুটহাট করে এই যে দেখলাম যে কিছুদিন আগে দেখলাম মিমকে দেখলাম, ওই যে টোকাই ছেলেটা কে যেন নাম, বাবু, হ্যাঁ, ওই যে ছাগল্লা বাবু, কাল্লা বাবু দেখলাম যে ডায়মন্ডের মানে দিয়েছে, বললো যে এটা অরিজিনাল, এটা আমার দেওয়ার শখ ছিল, বিয়ের সময় আমার পকেটে টাকা ছিল না। তো আমি কাল্লা বাবুকে বলতে চাই, এখন বা বাবুর টাকাটা কোথা থেকে আসলো? বাবু তো নিজে ইনকাম করে না, বইয়ের ইনকাম। আগে তো বাবু তাও টুকটাক বিয়ের আগে
আগে ইনকাম করতো, তখনই যখন বাবুর পকেটে টাকা ছিল না, এখন বাবুর পকেটে কোত্থেকে টাকা আসে? হ্যাঁ, দুজনেরই ইউটিউব চ্যানেল আছে, কিন্তু বাবু কি কাজ করে? মাসে তো দুই একটাও করতে দেখি না। তো ওদিকে দেখলাম সাকিবও বলছে যে সে তার ওয়াইফের ইচ্ছা পূরণ করছে, আরও 2-3 মাস আগে ইচ্ছা ছিল এটা দেবার। তো একই ডায়লগ, একই সব কিছু আমার মনে হচ্ছে যে ওই যে মানে গোল্ডেনের যে সমিতিগুলা থাকে না, সেই সমিতিগুলা এদেরকে প্রমোট করার জন্য উৎসাহিত করছে, কিংবা কিছু দিয়ে দেওয়া থাওয়ার ব্যাপার তো থাকেই, সেগুলো করার জন্য এরা কিন্তু এইসব রিং টিং উপহার দিচ্ছে। আরও কয়েকটা চ্যানেল থেকেও এরকম দেখতে পাবেন। তো সতর্ক থাকবেন না যে এগুলা দেখে আপনারা উৎসাহিত হবেন না, এগুলো আসলে প্রমোটের জন্য দিচ্ছে। আর এদের স্বামীদের পকেট তো দেখেনি কেমন, তো এদের স্বামীরা হুটহাট করে সোনা দিচ্ছে, এটা কিন্তু হ্যাঁ মানে রহস্যজনক একটা ব্যাপার। তো এই গিফটের কিংবা এইসব মানে দেখানোর জন্যই তারা শুধু দেখাচ্ছে। তো চলেন এবার যাওয়া যাক রাজ শারমিনকে নিয়ে কথা বলি। হঠাৎ করে দেখলাম যে শারমিন মর্গেজে দিয়েছে, ফ্ল্যাট নিয়েছে। হ্যাঁ, মর্গেজে কিছু জিনিস দিয়ে তারপর সেটার উপর ইন্টারেস্ট হতে থাকে, কিংবা কিছু হয় সুদ লাভ। হ্যাঁ, দেশের প্রচলিত রাষ্ট্র আইনে যদি কেউ এ ধরনের মর্গেজ লেনদেন করে থাকে, তবে কিন্তু ধর্মীয় আছে, আমাদের ধর্মে যদিও সুদ খাওয়া নিষেধ, কিন্তু রাষ্ট্র যদি এগুলা অনুমতি দিয়ে থাকে, কিংবা রাষ্ট্রে যদি এ ধরনের কার্যকলাপের বৈধতা করে, সেক্ষেত্রে কিন্তু কোনো আমার মানে ধর্মেই আবার আছে, সেক্ষেত্রে কোনো কিছু মানে পাপ হবে, কিংবা আপনার যে দায়ভার সেটা না, সেটা রাষ্ট্রেরই দায়ভার, রাষ্ট্রের আইন সবাই মেনে চলতে পারবে। তো আমার কথা হচ্ছে যে কী বাসা নিয়েছে, যেই 5-6 লাখ টাকা দিয়ে শারমিন যে 5 বছরের জন্য একটা ফ্ল্যাট নিয়েছে, সেটা কিন্তু 5-6 লাখ টাকা। একটা মেয়ে আজকে 3-4 বছর ধরে কাজ করছে, তার আগে পরে বিভিন্ন রকম কাজ করেছে, সে বিয়ে করেছে, স্বামীর সংসারে খুব একটা টাকা খরচ করেনি, ওই টুকটাক হাত খরচ শ্বশুর শাশুড়িকে দিয়েছে, স্বামীকে মাঝে মধ্যে গিফট দিয়েছে, সেগুলো আবার নাকি চেয়েও নিয়ে গিয়েছে, যে রেকর্ডগুলা রাজের কাছে আছে, চাওয়ার রেকর্ডগুলা। রাজ যখন এই কথাটা বলেছে, তখন কিন্তু শারমিন এই বিষয়ে আর কোনো কথা বলেনি, কারণ জানে যে ফেঁসে যাবে, রেকর্ডগুলা যদি ফাঁস করে দেয় তো শারমিন ফেঁসে যাবে। শারমিন যে মিথ্যুক প্রমাণ কিন্তু হয়েই গেল, রাজ যখন বলল যে আমি রেকর্ডটা আমার কাছে আছে। আর সবচেয়ে বড় কথা যে শারমিন বলেছে, কথা কিন্তু মানে রেকর্ড ফাঁস করা লাগে না, বুদ্ধি খাটিয়েই বলা যায় যে শারমিন কেন বারবার ফোন দিচ্ছে, আসতে চাচ্ছে, একটা ডিভোর্স লেটার পাঠিয়ে সেপারেশন হয়ে সেই মেয়ে স্বামীর বাসায় ঢুকতে লজ্জা করে না? তো শারমিনের শ্বশুর নাকি নিচেই খুব কাছেই, শারমিনদের বাসার খুব কাছেই কাজ করে। তো সেই শ্বশুরের কাছে যে তার সঙ্গে দেখা করে বলতেই পারে যে আমার বাসায় এই আছে, আপনি নিয়ে আসবেন। ফোন করার কি দরকার? যে আরেকবার সাদিলে ভাত খায়, বা ওই আরেকটা কথা আছে না যে ওই প্লেটে ঝোল দেন, যে আমি আসছি আমার জিনিসপত্র নিতে, তখন যদি কেউ বলে না থেকে যাও, রিকোয়েস্ট করে, সেগুলো আবার বলবে আমাকে রিকোয়েস্ট করে রেখেছে। বারবার কাউকে আঘাত করলে একসময় সে শক্ত হয়ে যায়। রাজকে তোমরা শুধু অন ক্যামেরাতেই অপদস্থ নয়, পিছন দিক থেকেও বহুবার অপদস্থ করেছো, এবং রাজকে তোমরা খেলার পুতুল ভেবেছো। রাজের মাথার উপর কাঁঠাল ভেঙে শারমিন আজ 5 লাখ টাকা কি করলো, জমিয়ে নিয়েছে। তাদের দাম্পত্য জীবন, বিয়ে করেছিল আসলে রাজকে শুধুমাত্র তাদের দাম্পত্য জীবন দেখিয়ে, দেখে যে কাপল দেখতে পছন্দ করে ভিউয়ার্সরা, সেই কাপলের মানে ভিডিওগুলো দেখানোর জন্য শারমিন বিয়ে করেছিল। তা না হলে রাজ, এত তোমার ইগো, এত শারমিনের ব্যক্তিত্ব, এত জ্ঞানী, এত ভাবিস্ট একটা মেয়ে, সে কি করে বিয়ে হওয়ার আগে যে ছেলের সঙ্গে থেকেছে, রাত্রি যাপন করেছে, বেড শেয়ার করেছে, সেই ছেলে যে একটা মানসিক রোগী এখন বলে, কিংবা ভিউয়ার্সরাও বলে মানসিক রোগী, সে তখন বুঝতে পারেনি। তার উপর সে তো মেডিকেল আপা, সে তো মেডিকেলের সব কিছু জানে। তাহলে সে তখন কি রাজকে মনে হয়েছে যে একটা সাইকো, একে বলো এর মাথায় কাঁঠাল ভেঙে সুবিধা হবে, জনগণকে বোঝাতেও সুবিধা হবে, এই জন্য কি টার্গেট করে রাজকে বিয়ে করেছিল? যে মনে মনে টার্গেট ছিল যে এই কয় বছর সংসার করব, আবার বিচ্ছেদ ঘটাবো, তখন আবার দেখা যাবে যে আমার ভিউ ভালো আসবে, জমজমাট হবে। এসব কারণেই কি তাহলে শারমিনও টার্গেট করেই রাজকে নিয়ে সংসার করলো?
করলো, বিয়ে করলো এবং এসব করে করে মোটামুটি একটা বেশ ভালো অঙ্কের টাকা জমিয়ে জমি কিনলো, ভাইকে জমি কিনে দিল। ভাইয়ের জমি কেনার টাকা তো শারমিনই দিয়েছে। ভাই কত দিয়েছে? লাখখানিকও দেয়নি, পুরো টাকাটাই শারমিন দিয়েছে, কিন্তু ভাগ ভাই নিয়েছে। এবং ভাই এই সেপারেশন হওয়াতে মহা খুশি। ওর ভাইকে তো মনের কথা শারমিন বলে না, কারণ ওর ভাইয়ের মুখ তো আবার একটু পিছল, সব কিছু বলে দেয়, পেটে কথা রাখতে পারে না, যার জন্য বলেনি যে ভাই আমি বিয়ে করছি আসলে মনে মনে কনটাকে, যদিও রাজকে জানায়নি। এবং রাজের বন্ধুই তো বেলালকেও জানায়নি। এটা কেবলমাত্র শারমিন নিজের মনে নিজেই রেখেছে। ছোটবেলা হতে সংগ্রামী করা মেয়ে তো শারমিন, তো ছোটবেলা হতেই 5-6 বছর হতেই নাকি রান্নাবান্না করে ব্যাচেলারদের খাওয়াতো এবং গার্মেন্টস কর্মীদের খাওয়াতো। গার্মেন্টস কর্মীর নাম উল্লেখ করেনি, আমরা জানি সেটা কারা, তারই ওই যে করিম ব্যাপারীর মেয়েরা যে গার্মেন্টসে কাজ করতো তাদের কথাই বলেছে। তো 5-6 বছর হতেই সংগ্রাম করতে করতে, যদিও সে দাবি করে তার বয়স 30 বছর, বাট তার বয়স যদি 30 বছর হয় তাহলে তারও বড় হলো না, তার ছোট হলো এই সাবিনার বয়স তাহলে কত 28, 27, 28। মিমির বয়স তাহলে কত 24-25। তাহলে এই কি বলে সাকিবের বউ তানজিলা, তার বয়স কত? এসব ভণ্ডামি কম করো। এই যে শারমিনের বয়স যদি 30 হয় তাহলে তো আমি দেখি শারমিনের 2-3 বছর না 4 বছরের বড় হলো এই তাবিয়ার মা তিশা। তাহলে তিশার বয়স কত 33-34। ভণ্ডামির একটা সীমা আছে। এই যে শারমিনের বয়স কম করে হলেও 40 থেকে 45 বছর। ও তো বেবি ক্যারি করারই ক্ষমতা নেই। ওর থ্যালাসেমিয়া আছে, সেই থ্যালাসেমিয়ার রোগ থেকে যদিও তার রক্ত উৎপাদন হয় কিন্তু বাচ্চার ক্ষমতা নেই, কারণ অ্যাবর্শন করে ফেলেছে এর আগে 4-5টা। যদি এখন অনেকে বলবে পিছের কথা কেন বলেন, তারা যদি পিছের কথা নিয়ে নিয়ে ভিডিও করতে পারে, আমরা কেন সমালোচনা করে যুক্তি দেখাতে হলে পিছনের কথা তো তুলে আনতেই হবে, তাই না? পিছনের কথা যদি মনে করিয়ে না দেই তাহলে ভিউয়ার্সরাই বা কী করে বুঝবে এদের ভণ্ডামি? মনে তো এদের নিয়ে তো আর ভিউয়ার্সরা পড়ে থাকে না। হ্যাঁ, তারা দেখে, তারা বিনোদন নেয় এ পর্যন্তই। তো আমরাও দেখি বিনোদন নেই, কিন্তু যেহেতু আমরা কথা বলতে এসেছি তাই পিছনের একটু নাড়াচাড়া না দিলেও নয়। আর যেগুলা অনলাইনে দেখায় সেগুলো তো জানেনি, আর কিছু কিছু ক্ষেত্রে অনলাইনের বাইরের ব্যাপারগুলোও না হাতে চলে আসে। আর এগুলো আসার কারণও তাদের কারণেই কিন্তু অনলাইনের পিছনের কথাগুলোও হাতে চলে আসে। যেমন ধরুন এই শারমিন গতবার কি করেছিল, কেস পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর কেস করার সূত্র ধরে একটু নাড়াচাড়া একটু তদন্ত তো আসতেই পারে। আর সেই তদন্তে কি কি উঠে আসে তাও জনসম্মুখে জানা দরকার, কিংবা প্রেজেন্ট করার দরকার। কারণ তারা যে সুখী, তারা যে একজনকে দোষারোপ করে যাবে, রাজকে বারবার বলে যাবে, রাজকে তারা দেখাচ্ছে মর্গেজ নিয়েছে। কি মর্গেজ নিয়েছে, কি ফ্ল্যাট নিয়েছে? ওটা তো মনে হচ্ছে এমন ফ্ল্যাট নিয়েছে এই শারমিন, দেখে মনে হচ্ছে ওখানে নারী ব্যবসা চলে, ওখানে অবৈধ ব্যবসা চলে। ওই যে বেহারি কলোনিগুলো আছে না, পতিতালয়, বেহারি কলোনি, সেই টাইপের রুমগুলা মতো সে রুম নিয়েছে। কোনো সিকিউরিটি নাই, কোনো মানে কি বলবো, একটা মেয়ে থাকবে সেখানে কোনো সিকিউরিটির ব্যবস্থা থাকবে না। সেখানে এক ফ্যামিলির মধ্যে আরেক ফ্যামিলি ঢোকালো, গেট খোলা থাকে, যে কেউ এসে টোকাটুকি করবে। পাশের ফ্ল্যাটও মানে ওপেন, কি একটা অবস্থা, কেমন জঘন্য টাইপের একটা ফ্ল্যাট নিয়ে সে আবার মর্গেজ নিয়েছে। তার ভাই আবার এসে আরও কিছু দেখতে পাবেন। আর নিত্য কি করছে, নিত্য তার বোনকে হেডলাইন এমনভাবে দিচ্ছে, নিত্য তার বোনকে পুরুষরা দেখতে আসে, বিয়ের অফার দিচ্ছে। কারা তোদেরকে বিয়ের অফার দেয়? তারা কি ভালো? ইতিমধ্যে তোর বোন তো বহু পুরুষের সঙ্গে মেলামেশা করেছে, বিয়ে না হয় 2টো করেছে, তার তো মানে পুরুষের তো ওই সাঁতার তো কম কাটেনি ওটার উপর। তো সেই সাঁতার কাটা পুরুষ দেখেও তোদেরকে মানে যেসব পুরুষ আবারও সাঁতার কাটতে আসছে ওই 45 বছরের মহিলার কাছে, তারা কোন ধরনের পুরুষ হতে পারে তা আমাদের জানা। মোটামুটি বেলালের এখন কাজ হলো বোনকে দিয়ে ক্যাপশনে বোনকে দেখতে আসছে, আমাদের বাড়িতে কে আসলো, কোন মেহমান আসলো, বোন কি করছে, বোন বোন বোন। এতদিন ছিল মিম আর বাবু, এখন হয়েছে বোন। বোনকে দিয়ে এখন সে প্রতিনিয়ত ব্যবসা করছে, ভিউ ব্যবসা। আর বোনকে নাকি টাকা দিবে হে বেলাল, সেটা নাকি আবার আমাদেরকে জানাবে কত টাকা দিল, কি করলো। তোর বোনের
আবার টাকার অভাব আছে? তুই নিজে কি ইনকাম করিস যে টাকা দিবি? তোর নিজেরই তো সংসার চলে না। তাই তো বোনেরকে সংসার করতে না দিতে পেরে মহা খুশি। বোন এখন তোর সংসার চালাবে, তুই নাকি আবার বোনকে দিবি টাকা। নিত্য বোনের বাসায় যাবি, কি করছে আমার বোন, দেখেন আমার বোন ঘর কি করে সাজালো, দেখেন আমি বোনের বাসায় আসছি, আমার বোনকে কোন লোক বিয়ে করতে চাচ্ছে, কোন কোটিপতি বিয়ে করতে চাচ্ছে, ইত্যাদি ইত্যাদি ক্যাপশন দিয়ে এখন খাবি। এতদিন বোনকে দিয়ে যে কামাই করেছিস সেগুলা দিয়ে সংসার করেছিস, আর ওই এখানে সেখানে ব্রাহ্মণ ওই পতিতালয় ঘুরেছিস, আর এখন বোনকে সেই আস্থানায় সেই লাইনে ঢোকায়ে নিজে ব্যবসা করছিস। এই হলো তোর অবস্থা। তোর বোন বড় বড় লেকচার দেয়, বড় বড় কথা বলে, ভাবখানা এরকম কোন কোটিপতি, কোন ডক্টরেট, কোন পিএইচডি করা লোক এমনভাবে কথাবার্তা বলে। মর্গেজ দিয়েছে, ওটা মর্গেজের বাড়ি হলো? ওটা কোনো বাড়ি, ওটা কোনো মানে ফ্ল্যাট হলো? নর্তকী একটা ফ্ল্যাট নিয়েছে। আর রাজকে নিয়ে যারা কথা বলে, রাজকে নিয়ে এখনও তো তোরা ভিউ ব্যবসা করছিস। রাজ দেখতে খারাপ, রাজ পাগল, রাজ অটিজম, রাজের মেয়ে, এটা ওটা। আরে যারা রাজকে নিয়ে কথা বলে, সমালোচনা করে, তাদেরকে কথা মানে আমি বলবো তাদের কথাই তো হয় না। এতদিন রাজের বাসায় কেন মেহমান আসেনি, এটা কি বুঝতে খুব দেরি হচ্ছে? রাজ তো ঠিক বলেছে, এতদিন এই শারমিন এদেরকে আসতে দেয়নি। এই শারমিন থাকলে এই শাশুড়ি এই শ্বশুর আসতো, শারমিন মুখ কালো করে থাকতো, শ্বশুর শাশুড়ি পর্যন্ত হাসতো না, খেলতো না, তারা বিভিন্ন উছিলায় শখ করেই তো এই শাশুড়ি শারমিনকে বিয়ে দিয়েছিল জোর করে রাজের সাথে। রাজ তো বিয়েই করতে চায়নি, রাজ প্রেম করেছে, রাজ ভাইরাল হয়েছে। ভাইরাল বলতে রাজ বিয়ে করতে চাওয়ার জন্য রাজের মানে মনিটাইজেশন পেয়েছে তার চ্যানেল। তারপর রাজের শারমিনকে খাওয়া দাওয়া বিয়ের আগেই হয়েছে, 2-3 বছর ধরে রাজ ফাও খেয়েছে। সব কিছু মিলে রাজের তো রুচিই ছিল না। এই শারমিনের মা জোর করে শারমিন ও শাশুড়ির হাতে পায়ে ধরে রাজের সংসার করেছে, কিংবা রাজকে বিয়ে করেছে। রাজ তো বিয়ে করবে করবে বলে বিয়ে 2 দিন আগ থেকেই বেঁকিয়ে বসেছিল, বিয়ে করবে না। এই শাশুড়ি এই শ্বশুর জোর করে রাজের সঙ্গে, বিশেষ করে শাশুড়ি রাজকে ব্রেন ওয়াশ করে জোর করে বিয়ে দিয়েছিল। খুব শখ করে বউ এনে বউকে তো ধরে রাখতে পারলো না। গতবার তো হাতে পায়ে ধরে আবার শ্বশুর শাশুড়ি শারমিনকে নিয়ে এসেছিল। এবারও শারমিন ভেবেছিল নিয়ে আসবে, নাটক করবে, মোটামুটি ভিউ ধরবে, ভিউ ব্যবসা হয়ে যাবে। কিন্তু রাজ এবার বেঁকে বসেছে, রাজ এবার আনবেই না। আচ্ছা, যারা এই যে রাজের মেয়ে এতদিন কোথায় ছিল এটা ওটা প্রশ্ন করে, তাদেরকে বলি, আপনারা কি বোঝেন না? মেয়ের আচরণ দেখে মানে মেয়ে এবং রাজের মধ্যে যে সম্পর্কটা কিন্তু একদিনে তৈরি হয়নি। মেয়েটা বাপের সঙ্গে যেরকম ফ্রি, বাপ মেয়ের সঙ্গে যেমন ফ্রি, এ দেখে তো বোঝাই যায় তাদের মাঝে মধ্যেই দেখা হতো, তাদের মাঝে মধ্যেই কথা হতো। এবং মা নয়, আমি বারবার মা কেন বলছি, বাবা এবং মেয়ে এ দুজন এতটাই ফ্রি। এ থেকেই তো বোঝা যায় যে শারমিন এদের ক্যামেরার সামনে আসতে দেয়নি, কিন্তু ক্যামেরার পিছনে ঠিকই বাবা মেয়ের সম্পর্ক ছিল বিধায় মেয়েটা এতটা ফ্রি বাবার কাছে এসে। বাবার ঘরে এতদিন ওই শারমিনের জন্য এই ঘরে আশ্রয় হয়নি। এই শারমিনের জন্য এই বোন ভাই তারা আসলেও কিছুক্ষণ ক্যামেরার সামনে একবেলা 2-1 ঘন্টা থেকে কে চলে যেত। শারমিনের সময় আপনারা দেখেননি, দাওয়াত দিত, তাও তারা আসতে চাইতো না। এইসব ননদদা আসলেও কি করতো, 2-1 ঘন্টা থেকে তারা দাওয়াতটা কবুল করে চলে যেত। আর এখন কেন দিনের পর দিন থাকছে? শারমিন ওই মুখেই বলে আমি মানুষ ছাড়া থাকতে পারি না, একা থাকতে পারি না। তাহলে সেই শারমিন সেই মানুষগুলা এতদিন দূরে দূরে রেখে ঠিকই তো স্বামীকে নিয়ে থাকতো। কারণ এই শারমিন স্বাধীনচেতা, শারমিন সংসার করার কিংবা কারোর গাইডে থাকার, কারোর শাশুড়ি থাকার মেয়ে নয়। তাই শারমিন এখন এই যে স্বামীর ঘরে যতদিন ছিল ততদিন সে বদ্ধ ছিল, প্রায় হারিয়ে যেত স্বামীকে রেখে। স্বামীর উপর তার কোনো দায়িত্ব ছিল না এবং নেই। যারা এই রাজকে সাইকো বলে, রাজকে এটা ওটা বলে, আরে এই সাইকো দেখেই তো শারমিন বিয়ে করেছিল। ভেবেছিল সাইকো বিয়ে করি আমার উপর কর্তৃত্ব খাটাতে পারবে না, কিন্তু দেখলো না সাইকো মানে ওই যে লোকে বলে না পাগলের কি শ্যানা পাগল না কি যেন বলে, একটা কথা আছে না, যে ঠিকই তার গোড়া ঠিক। এই রাত যেমনই পাগল হোক, সে বউকে কন্ট্রোলে রাখতে চেয়েছিল বউ হবে তার অধীনস্থ। কিন্তু দেখলো যখন না, বউকে ছলে বলে কৌশলে কোনোভাবে
কোনোভাবেই বেঁধে রাখা যাচ্ছে না। তখন রাজ আবার বিভিন্নভাবে হস্তক্ষেপ করতো, তুমি কোথায় যাচ্ছ, কী করছো, টাকা পয়সা অবশ্যই ঘরের বউ আমার ঘরে বসে ইনকাম করছে, সেই টাকা কোথায় যাচ্ছে তার অধিকার আছে বরের স্বামীর জানার। সেই অধিকারের উপর যখনই হস্তক্ষেপ করলো তখনই তার আর ভালো লাগলো না। স্বামী থাকবে, কিন্তু স্বামী তার কাছে থাকবে বোকা হয়ে, তার কাছে থাকবে শিশু হয়ে, যেভাবে নাচাবে সেভাবে নাচবে। ওর আবার বয়স নাকি 30 বছর, 45 বছরের বুড়ি। বুড়ি এতদিন বসে বসে বিভিন্ন হোটেলে থেকেছে, 2-4টা সংসার করেছে, তারপর মাঝে তো আবার ইয়ে হয়েছিল, সমকামীতে লিপ্ত হয়ে গিয়েছিল। এখনও সেই সমকামী মেয়েটা ওর ঘরে সারাক্ষণ পড়ে থাকে। শারমিন আসার পর দাঁত ফাঁকা বান্ধবী সারাক্ষণ ওর পিছনে পিছনে লেগে থাকে। দাঁত ফাঁকা বান্ধবীর হাজবেন্ড বান্ধবীকে নিয়েছে। আরে তোর বান্ধবী নাকি? ওই ওই মেয়েটা, ওই যে দাঁত ফাঁকা যে মেয়েটা, ওই মেয়েটার যে স্বামী সে হলো শারমিনের বন্ধু, একসঙ্গে বাওয়ালি গাইতো, সারা রাত এখানে সেখানে কাটাতো। তারপরে পরে যখন ক্যামেরাতে দেখলো যে মানুষ তো মানে একটা ছেলে বন্ধুর এসবে মেলামেশা দেখলে দৃষ্টিকটু হবে, তখন বউকে লাগিয়ে দিল বান্ধবী হিসাবে দেখতে। আমরা এসব বুঝি না, না আমরা এসব জানি না, অসভ্য মেয়ে কোথাকার। আর কতগুলা লোক আছে খামাখাই রাজের একটা দুর্নাম। কেন তোরা যদি পারিসই তোরা শারমিনকে ডাবা, শারমিনকে ডাবিয়ে ফেল। একটা মেয়ে কী করে এত স্বাধীন চেতা হয় বিয়ে করে, কী করে এত স্বাধীন চেতা হয়, সে একা একা ঘর ইয়ে নিয়ে থাকে। এত স্বাধীন চেতা কিসের? আমাদের সমাজটাকে নোংরা করার জন্য, পুরুষদের মাথা খাওয়ার জন্য। এগুলা হলো পুরুষদের মাথা খাওয়া মেয়েরা। পুরুষদের এরা বসে বসে ওই যে ভিগো করবে, ইমু করবে, ইমুতে বিভিন্ন রকম আকাম করবে, প্রবাসী মহিলাদের পুরুষদের মাথা গোলাবে, তারপর তাদের কাছ থেকে টাকা ইনকাম করবে। আবার বলে আমার একা থেকে আমি সব পারি, আমার তো মর্গেজ দিয়ে ফ্ল্যাট নিয়েছি, ভাড়া দিতে হবে না, আর মাসে আমার ইউটিউবের ইনকাম না হলেও চলবে, আমি হাত ঘোরালেই আমার কাজ হবে। আমি অনেক কাজ জানি। কী কাজ জানিস? ইমো6-এর কাজ জানে, তারপর ভিগোর কাজ জানে, আরও কত রকম অ্যাপসের কাজ আছে, পুরুষদের মোবাইলে মাথা গোলানো কাজ আছে, সেই সব কাজ করবে। অসভ্য মেয়ে এই শারমিন। আর সেই সাথে কতগুলা লোক আসছে তাকে বাহাবা দিতে থাকে। শারমিনের সেই ফোটানি গেল কই? রাজের ঘরে থাকলে অ্যাফ্রন পরে রান্না করা, সেফ পোশাক পরে রান্না করা, সেজে গুজে রং করা। এখন তো ঠিকই ভাবির ঘরে যে ভাবির ফার্নিচার মোছো, ভাবির তরকারি কুটে দাও, ভাবির এটা করো ওটা করো, এগুলা করতে খুব মজা লাগে না? নিজের সংসারে কষ্ট লাগে আর পরের সংসারে কাজ করলে সেটা মজা লাগে।